রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। এই সংলাপ আওড়েছিলেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018-র 2রা নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় শহরে সার্কিট হাউসের সামনে আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন, বক্তৃতা দিচ্ছিলেন। সেখানে তিনি ময়মনসিংহবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, রিক্ত আমি নিঃস্ব আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই। তো এইভাবেই আমাদের বাংলাদেশের একমাত্র অস্কার স্ট্যান্ডার্ড অভিনেত্রী শেখ হাসিনা এভাবেই সবসময় নিজের দুর্দশা, নিজের অসহায়ত্ব তুলে ধরতেন। তার কিছু নেই, তার কোনো চাওয়া পাওয়া নেই, তার কিছু পাবার নেই, তার কোনো সম্পদ নেই, সম্পদের প্রতি লোভ নেই, এই কথাই তিনি প্রচার করতেন হাজার হাজার বার, হাজার হাজার জায়গায়। পরবর্তীতে 2018-র 2রা নভেম্বরের কথা বলছিলাম, এর বাইরেও অসংখ্য জায়গায় রেফারেন্স দিলে মহাভারত হয়ে যাবে। এই কথাই তিনি তুলে ধরেছিলেন যে তিনি সব লোভ লালসার ঊর্ধ্বে, তার কোনো লোভ লালসা নেই। আর তার কথা শুনলে অনেকের হয়তো বা তখন তার জন্য মায়া হতো, আহারে এই ভদ্র মহিলার কিচ্ছু নেই, এতটাই নিঃস্ব তিনি, এতটাই রিক্ত, অনেকের মায়া হতো। তো এবং সেই মায়া বা ভালোবাসা বা স্নেহ থেকে কেউ হয়তো বা তাকে দান খয়রাত করতে চাইতেন, তার ফান্ডে কিংবা তাকে ব্যক্তিগতভাবে তার প্রতি করুণা হতো মানুষের, হওয়াটাই স্বাভাবিক। একজন প্রধানমন্ত্রী যখন এইভাবে কথা বলেন, আমার কিচ্ছু নেই, আমি রিক্ত, আমি নিঃস্ব, আমি শূন্য, নিশ্চয়ই তার প্রতি মানুষের মায়া হয়, তখন তাকে কিছু দিতে ইচ্ছে করে এবং কোনো রাগ থাকে না। যাহারে কি সৎ একজন মানুষ, বাংলাদেশের মতো একটি তৃতীয় বিশ্বের দেশের প্রধানমন্ত্রী চাইলে কি না করতে পারেন, হাজার হাজার কোটি টাকা ব্যাংক অ্যাকাউন্টে রাখতে পারেন। তিনি বলছেন তার কিছু নেই, কি কষ্টের, আর তিনি কতটা ভালো মানুষ, কতটা সৎ। তো যেটি বলছিলাম, অস্কার স্ট্যান্ডার্ড অভিনেত্রী বাংলাদেশের শেখ হাসিনা। তো প্রিয় দর্শক, গতকাল ছিল মঙ্গলবার, আর গতকাল ঢাকার মতিঝিলের দিলকুশায় অগ্রণী ব্যাংকের যে প্রধান কার্যালয় আছে, সেখান থেকে গত সেপ্টেম্বরে জব্দ করা হয়েছিল 2টো লকার শেখ হাসিনার, সেপ্টেম্বরের মাঝামাঝি। আর গতকাল মঙ্গলবার একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই লকার 2টো খোলা হয় দেখবার জন্য ভিতরে কি আছে। আর সেই লকার খোলবার সময়, আগেই বলছিলাম, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আরও ছিলেন এনবিআর এর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, বা যেটিকে আমরা বলি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল, তারা ছিলেন কর্মকর্তারা, দুদকের কর্মকর্তারা ছিলেন এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে এই লকার 2টো খোলা হয়। আর এই লকার 2টো খুলে সেখানে পাওয়া যায় 832 ভরি স্বর্ণ। 832 ভরি, জি প্রিয় দর্শক, আপনারা ঠিক শুনেছেন, 832 ভরি। এবং বর্তমান বাজার মূল্যে 2 লাখ টাকা করে যদি ভরি ধরা হয়, তাহলে এর দাম আছে 16,64,00,000 টাকা। তো এইটি সম্ভবত তার মোট সম্পদের কয়েকশো ভাগের বা কয়েক হাজার ভাগের 1 ভাগ এই লকারে পাওয়া গেছে। এই গহনাগুলো গহনা আকারেই ছিল 832 ভরি স্বর্ণ। তো তিনি 2024-এর নির্বাচনের আগে যে হলফনামা দিয়েছিলেন, সেই হলফনামায় মিথ্যে তথ্য দিয়েছিলেন। শুধু লকারেই ছিল 16 কোটি টাকার স্বর্ণ, অথচ 2024-এর নির্বাচনী হলফনামায় তিনি বলেছিলেন তার স্থাবর সম্পত্তি মিলিয়ে সর্বসাকল্যে আছে 4,34,00,000 টাকা। একবার ভেবে দেখুন কত বড় মিথ্যাচার। শুধু ওইটুকু স্বর্ণের দামই 16,64,00,000, আর তিনি সব সম্পদের হিসেবে বলেছেন 4,34,00,000। আর সেইটিও হিসেব মিলিয়ে দিয়েছেন চমৎকারভাবে। আর সেইটি হলো, এবং ক্যাশ দেখিয়েছেন 28,500 টাকা মাত্র তার কাছে। গরিব মানুষ এর চেয়ে বেশি তো ক্যাশ থাকতে পারে না, 28,500। আচ্ছা, ব্যাংক এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে মিলিয়ে তার কাছে তখন ছিল 2,39,00,000 টাকা। 25 লাখের ছিল সঞ্চয়পত্র, 55 লাখের ছিল এফডিআর। 2024-এর নির্বাচনী হলফনামায় এগুলো তিনি উল্লেখ করেছেন। আচ্ছা, হলফনামায় 3টি গাড়ি দেখানো হয়েছিল,
এর মধ্যে একটি ছিল গিফট, কেউ উপহার দিয়েছেন তাকে, আর দুটো ছিল নিজের কেনা। আর সেই দুটোর দাম দেখানো হয়েছিল 47,50,000 টাকা, দুটো গাড়ির দাম। আচ্ছা, এবং সোনা এবং অন্যান্য গহনা মিলিয়ে তখন দেখানো হয়েছিল 13,25,000 টাকা। একবার ভেবে দেখুন প্রিয় দর্শক, 16,64,00,000 টাকার সোনা লকারে রেখে তিনি হলফনামায় লিখেছিলেন 13,25,000 টাকার সোনা দায়না তার কাছে আছে, সোনা গহনা তার কাছে আছে। এই হলেন আমাদের মাদার অব হিউম্যানিটি, শেখ হাসিনা। আচ্ছা, আসবাবের দাম দেখিয়েছিলেন 7,40,000 টাকা। ওই যে বলেছিলাম 4,39,34,00,000 টাকা দেখিয়েছিলেন, সেইটি মিলিয়ে দিচ্ছিলেন এইভাবে। আচ্ছা, এবং 2008-এর নির্বাচনেও তিনি হলফনামা মিথ্যে তথ্য দিয়েছিলেন, আর এইটি খুঁজে বের করেছে দুদক। গত মে 2025-এ দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে যে 2008-এর নির্বাচনের আগে তিনি যে হলফনামা দিয়েছিলেন সেখানেও মিথ্যে তথ্য দিয়েছিলেন, সম্পদের তথ্য গোপন করেছিলেন। আর সেখানে নিজ নামে থাকা জমির পরিমাণ উল্লেখ করেছিলেন 2008-এ 6.50 একর, নিজ মালিকানায় তার জমি ছিল 6.50 একর 2008-এর হলফনামায়। আচ্ছা, আর দুদক অনুসন্ধান করে পায়, আর সেটির ক্রয় মূল্য দেখানো হয়েছিল 1,75,000 টাকা। একবার ভেবে দেখুন, 6.50 একর জমি, সেটির ক্রয় মূল্য দেখানো হয়েছে 1,75,000 টাকা। আচ্ছা, ভালো কথা। দুদক অনুসন্ধানে পায় ঠিক সেই সময় যখন তিনি বলছিলেন হলফনামায় যে তার 6.50 একর জমি আছে, তখনই পাওয়া গেছে 28 একর জমি তার মালিকানায়। ভেবে দেখুন একবার, কোথায় 6 একর আর কোথায় 28 একর, 100% 1 একর। সো 28 একর মানে 2,800 একর শতাংশ, সরি। তো এইভাবে তিনি তথ্য গোপন করেছেন এবং কর ফাঁকি দিয়েছেন। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে যখন তিনি পালিয়ে গেলেন 5 আগস্ট, তারপর যে সরকার গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার তার বিরুদ্ধে, তার আত্মীয়দের বিরুদ্ধে তদন্ত শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা। দুদক তদন্ত করছে তার নিজের দুর্নীতি এবং তার আত্মীয় স্বজনের দুর্নীতি। এনবিআর তদন্ত করছে তার কর ফাঁকি দেবার বিষয়টি। আর ইতিমধ্যে অসংখ্য এরকম তথ্য বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। একেবারে গা হিম করা এসব তথ্য, ভাবা যায় না একজন প্রধানমন্ত্রী কিভাবে এগুলো করতে পারেন। আর যিনি কিনা সারা বছর ঢোল পিটিয়েছেন, তার কিচ্ছু নেই, তিনি রিক্ত, তিনি নিঃস্ব। আর বেগম খালেদা জিয়ার কথা একবার ধরুন প্রিয় দর্শক, বিএনপির কথা। তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নামে তিনি মামলা দিয়েছিলেন শেখ হাসিনা। কি মামলা? জিয়া অরফানেজ ট্রাস্ট, সেখানে দুর্নীতি হয়েছে 2-3 কোটি টাকার ব্যাপার। আর সেটি কোনো দুর্নীতি হয়নি, ফান্ড ট্রান্সফার হয়েছে। আনডিউলিও হতে পারে, বাট ফান্ড ট্রান্সফারের ব্যাপার ছিল, কোনো দুর্নীতি ছিল না, কেউ অর্থ নিয়ে যায়নি তুলে, এরকম কোনো বিষয় ছিল না। সেই মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছিল খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে। তাহলে 2-3 কোটি টাকার যদি দুর্নীতি হয়েও থাকে, ধরে নিলাম তর্কের খাতিরে তারা দুর্নীতি করেছেন, বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছেন, তারেক রহমান দুর্নীতি করেছেন, আরাফাত রহমান কোকো জড়িত ছিলেন, ধরে নিলাম এগুলো। তাহলে তাদের যদি 2-3 কোটি টাকার দুর্নীতির কারণে এত ভোগান্তি হয়, তারেক রহমান দেশে থাকতে পারেননি বহু বছর, খালেদা জিয়া জীবনমৃত হয়ে পড়েছিলেন কারাগারে থাকতে থাকতে, তিনি ভয়ানক অসুস্থ ছিলেন, তাকে বিদেশে চিকিৎসা নিতে যেতে দেওয়া হয়নি। শুধু তাই না, তাকে বাজেভাবে তিরস্কার করা হয়েছে। শেখ হাসিনা অত্যন্ত অমানবিকভাবে তার স্টেটাসের, তিনিও প্রধানমন্ত্রী এবং খালেদা জিয়াও প্রধানমন্ত্রী ছিলেন, তাহলে তার স্টেটাসের একজন মানুষকে তিনি এইভাবে ছোট করেন। তিনি যা তা বলতেন খালেদা জিয়া সম্পর্কে, যা তা অশ্লীল কথাবার্তা বলতেন, তারেক রহমান সম্পর্কে যা তা বলতেন, এবং তার কথা থেকে ঘৃণা ফুটে উঠত সবসময়, ঘৃণা এবং প্রতিহিংসা। তো শেখ হাসিনা আসলে ছিলেন ঘৃণা এবং প্রতিহিংসার প্রতীক। আমি তার মধ্যে এইটুকুই দেখতে পাই, প্রতিহিংসা ছাড়া আর কিছুই দেখতে পাইনি, কখনোই না আসলে। আর বরাবরই বুঝতে পেরেছিলাম যে তিনি একজন বড় মাপের অভিনেত্রী, বড় মাপের নটি এবং অস্কার স্ট্যান্ডার্ড। তিনি যদি অভিনয় করতেন তাহলে আমাদের সুনাম কিন্তু অনেক হতো। বাংলাদেশের কোনো অস্কার স্ট্যান্ডার্ড অভিনেতা অভিনেত্রী এখন পর্যন্ত নেই, কারণ তারা অস্কার পেতেন, পাননি এখনো কেউ, হয়তো ভবিষ্যতে পাবেন, বাট হাসিনা পেতেন, এই বিষয়ে গ্যারান্টি আছে।
তো আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একজন অভিনেত্রীকে চলচ্চিত্র অঙ্গনে বা নাটকে পাইনি। রিয়েল লাইফে তিনি অভিনয় করতেন সবসময়। তো এখন তার যেসব অপরাধ এবং যত টাকা তিনি দুর্নীতি করেছেন, যা আমরা পেলাম, এটি খুবই সামান্য একটি বিষয়, এটি কোনো বিষয় না, এটি একেবারে সামান্য ফ্র্যাকশন হতে পারে, অবৈধ উপায়ে উপার্জিত তার অর্থের একটি ফ্র্যাকশন। ভাগ্নি বা অন্যান্য আত্মীয় স্বজন, তার ছেলে বা অন্য যারা বিদেশে আছেন তাদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করে রেখেছেন, এবং সেই টাকা হয়তো ভাবছেন পরবর্তীতে ভোগ করবেন কোনো দেশে গিয়ে। তো দুর্ভাগ্য, হয়তো তার সেই সৌভাগ্য হবে না, কারণ তাকে কোনো দেশ নিতে চাইছে না। যুক্তরাজ্য নেয়নি, যুক্তরাষ্ট্র তো নেবেই না, কারণ যুক্তরাষ্ট্র সম্পর্কে তিনি অনেক আজে বাজে কথা বলতেন সবসময়। কোনো দেশ আসলে তাকে নিতে চায়নি, একমাত্র নরেন্দ্র মোদী ছাড়া আর ভারত ছাড়া কেউ তাকে নিতে চায়নি, নিতে চাইবেও না। তাই যেসব দেশে তার সেই সম্পদ রাখা আছে, তিনি হয়তো সেই সম্পদ ভোগ করতে পারবেন না। আর বাংলাদেশে আসলে তো তার ফাঁসি হবে। গত 17 নভেম্বর তার ফাঁসি হলো, তার এবং তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল দুজন ফাঁসি হয়েছে। আর আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের হয়েছিল 5 বছরের কারাদণ্ড। তো এই ছিলেন আমাদের শেখ হাসিনা, যার কিচ্ছু ছিল না, এতিম ছিলেন, এবং দান খয়রাত নেবার জন্য ডিজার্ভ করতেন তিনি। কেউ চাইলে তাকে দান খয়রাত করতে পারতেন, এমনই অসহায়ত্ব তিনি প্রকাশ করতেন সবসময়। প্রিয় দর্শক, বাট রিয়েলিটি এরকম ছিল না, ভিন্ন কিছুই ছিল। জানি এত কিছুর পরও, তথ্য প্রমাণ সব কিছু সামনে, এত কিছুর পরও যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন, তাদের বিবেক কখনো জাগ্রত হবে না। তারা কখনো আত্মসমালোচনা করবেন না, তারা কখনো ভাববেন না যে আমরা এই পিশাচ, এই ডাইনি, এই মনস্টার একজন মহিলার পিছনে বছরের পর বছর রাজনীতি করেছি, তাকে বিশ্বাস করেছি, তাকে শ্রদ্ধা করেছি, তার জন্য জান দিতে প্রস্তুত ছিলাম। হ্যাঁ, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী অনেকেই তার জন্য জান দিতে প্রস্তুত ছিলেন, এখনও আছেন। বোকা শ্রেণীর লোক যারা, তারা এখনও তার জন্য জান দেবেন, রাস্তায় নেমে যাবেন, মিছিল করবেন, মারামারি করবেন, খুন করবেন অথবা খুন হবেন। আর ধরিবাস শ্রেণীর যেগুলো ছিল, এগুলো তো দেশে নেই, সব ভেঙেছে টাকা পাচার করে, একটিও দেশে নেই। এবং তারা হাসিনাকে ডিসাউন করে এবং করবে একটা সময়। বাট বোকা শ্রেণীর যে আওয়ামী লীগের আছেন, তাদের এখনও বোধোদয় হবে না। এখনও তারা হাসিনাকে ঘৃণা করে দুধ দিয়ে গোসল করে আওয়ামী লীগ ছাড়বেন না, ছাড়া উচিত, সময়ের দাবি এটি। সব নেতাকর্মী যদি আওয়ামী লীগ ছেড়ে দেন, তবেই এর জন্য উপযুক্ত শিক্ষা হবে। কারণ এর ধাপ্পা, এর প্রতারণা, এর কপটতা সব কিছু ধরা পড়েছে, সব কিছু সামনে এখন। এবং শুধু ইউনূস সরকারের তদন্তে আসেনি এগুলো, জাতিসংঘের তদন্তে এসেছে। জাতিসংঘকে অধ্যাপক ইউনূস ঘুষ দেননি, জাতিসংঘ নিরপেক্ষভাবে তদন্ত করেছে। শুধু জাতিসংঘ না, বিবিসি ডকুমেন্টারি প্লাস অন্যান্য বহু সংস্থার তদন্তে এই কথাই প্রমাণিত হয়েছে যে শেখ হাসিনা ছিলেন আপাতমস্তক একজন কপট এবং একজন নৃশংস মানুষ। তার মধ্যে দয়া মায়ের বিন্দুমাত্র ছিল না, নৃশংস মানুষ ছিলেন তিনি। হাজার হাজার মানুষকে খুন করেছেন, গুম করেছেন, এর নৃশংসতার কোনো তুলনা হয় না। চেঙ্গিস খান, কুবলাই খান, হালাকু খানরা বেঁচে থাকলে লজ্জা পেতেন হাসিনার নৃশংসতার কাছে। প্রিয় দর্শক, ভালো থাকবেন, আবার কথা হবে।